আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আ আমিও ভালো আছি, ভালোর দলে আছি এবং আশা করছি আপনারা যেখানে ভূতের ভয় আজকে অনেক বেশি এনজয় করবেন। আমি আ শুরুতেই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আ এবং আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সাবিত আলম। সাবিত আলমকেও আমি শুভেচ্ছা জানাই এবং আমাদের আজকের যেখানে ভূতের ভয় এপিসোডের বিশেষ এপিসোড ছায়াসঙ্গী, ছায়াসঙ্গীতে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই। এবং ছায়াসঙ্গী আসলে কি? আমরা একটু ডেসক্রাইব করেছি, তারপরে একটু গুছিয়ে বলি যে ছায়াসঙ্গীটা হচ্ছে এরকম ধরনের যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখি যে আমাদের চারপাশে আম উম আমাদের কারো অস্তিত্ব আমরা অনুভব করি। আমাদের মাঝে, মাঝে মনে হয় যে আমরা হয়তো একা নই। বিশেষ করে যখন আমরা কোনো একা ঘরে থাকি বা বাসায় আমরা একা, তারপরেও মনে হয় যে কেউ একজন যেন আরো একজন আছে। সুতরাং এর উৎপত্তি অবশ্যই কোনো অদৃশ্য মানে জগৎ থেকেই হয়তো হবে। এর উৎপত্তি হয়তো সেই মানে রোদে যেমন আমাদের ছায়া পড়ে সেরকম স্বাভাবিকভাবে নয়। তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে কথা বলব সাবিত আলমের সাথে এবং সাবিত আলম কিছু ঘটনা শোনাবেন লাইভ স্টুডিও সেশনে এবং আপনারা জানেন যে আমরা যে এপিসোডটি করি সেই এপিসোডে আমাদের একজন গেস্ট আসেন যিনি লাইভ ঘটনা শোনান। সাবিত রেগুলার আমাদেরকে কিছু শর্ট স্টোরিজ দেন এবং সেই শর্ট স্টোরিজগুলো নিশ্চয়ই আপনারা শোনেন এবং উপভোগ করেন এবং সাবিত খুব দ্রুত ট্রাই করবে একটা অডিও ক্লিপ আপনাদেরকে দেওয়ার, যে অডিও ক্লিপটা আমরা খুব দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসবো। সুতরাং এনকারেজ করবেন। আমি কি ধরনের ছোট ছোট ঘটনা আমাদের কাছে আসে একটু শোনাই। যেমন একজন লিখছেন, নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক, ছদ্মনামে অগ্নিশিখা, অনুগ্রহ করে পড়ে শোনাবেন, স্টুডিওতে আসতে পারবো না। ঘটনাটি ঢাকার কোনো একটি গ্রামের, সময়টা 25 বছর আগের। আমার ছেলেবেলার, আমার বয়স 13-14 হবে। গ্রামের পরিবেশটা বললে বাড়ির চারপাশটা আখ ক্ষেত। কিছুদিন হলো বর্ষার পানি শুকিয়ে পায়ে হাঁটা পথের সৃষ্টি হয়েছে। আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি। একটা কথা বলে রাখি, ওই সময় রাতের আঁধারে ফজরের নামাজ শেষ হবার পরেও যেন আধারটা কাটে না, এমন একটা পরিবেশ ছিল। আমি বাড়ি থেকে বের হবার পর 3-4 মিনিট আখের ক্ষেতের পাশ ধরে হেঁটে যাচ্ছি। হঠাৎ আখের ক্ষেতের পাশে দেখতে পেলাম 8 থেকে 10 ফিট লম্বা একজন লোক দাঁড়ানো। তার পরনে সাদা জুব্বা আর পাগড়ি, হাতে জল জল করছে তসবি। এমন একজন অদ্ভুত দর্শনের লোক দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ছোটবেলা থেকেই খুব সাহসী ছিলাম। ভয় না পেয়ে জোরে চিৎকার দিয়ে বলি, ওই কে রে, কে ওখানে? এ কথা বলার সাথে সাথে লোকটি চোখের নিমেষেই হারিয়ে যায়। তারপর আমার আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, কিন্তু ঘটনাটি 100% সত্য। এইভাবে তিনি একজন লিখেছেন। আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আচ্ছা, এই ঘটনাটা আমরা সাবিতের সাথে কথা বলে আবারও শুরু করব। আশা করছি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সাবিত, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া এবং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি রাসেল ভাই আপনি এবং শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ওকে। সো আমরা একটা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আ সাবিত তো জানেন যে সাবিতের অনেক গুণ আছে। সাবিত খুব দ্রুত আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। তিনি ঘটনা সংগ্রহ করার জন্য দেশের বিভিন্ন জায়গায় যেতেও প্রস্তুত অলওয়েজ। মানে ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে রাজি, ঢাকা থেকে হয়তো চিটাগং যেতে রাজি। মানে উনি আমাকে নিজে সেরকম একজন মানুষ যিনি আমাকে নিজে ফোন করে বলেছেন যে, "ভাইয়া, আমি কি শুধু ময়মনসিংহের এদিকেই ঘটনা দেখব নাকি অন্য কোথাও যেতে পারি?" আমি বলেছি, "হ্যাঁ, আপনি যেতে পারেন।" তো এরকমই একটা মানে কি বলবো যে নিবেদিত প্রাণ আমি বলতে চাই। তো যাই হোক, আমরা সাবিত আলম, আমি খুবই লাকি যে আজকে আমাদের সাথে আছেন। সাবিত আজকে আমাদের ঘটনা শোনাবেন। আমরা সাবিতের ঘটনা শুনে আসব। সাবিত, শুরুতে একটু বলবেন যে ঘটনাটি কোথা থেকে আপনি সংগ্রহ করেছেন এবং ঘটনাটি কার সাথে ঘটেছে? তারপরে আমরা ঘটনায় যাব। আমি আজকে মূলত যেই ঘটনাটি শেয়ার করব এটি আমি সংগ্রহ করেছিলাম গত 22শে নভেম্বর আহ এই ময়মনসিংহ ভূত.com লাইভের একটা অনুষ্ঠানে। সেখানে একজন আমাকে সেই ঘটনাটি বলেছিলেন। উনি নিজের নাম বলতে ইচ্ছুক নন, কিন্তু ঘটনাটি ঘটেছিল আসলে ওনার বোনের সাথে। তো উনি ওনার বোনের নামটি আমাকে বলেছেন। ওনার সেই বোনের নাম বোনের হচ্ছে, নামটা কি আমরা মানে শুনবো? মানে আমরা কি সেই বোনের নামটা জানতে পারবো নাকি? সেটাও জি জি, আমরা জানবো না। আহ, উনি উনি বোনের নাম বলতে কোনো ওনার সমস্যা নেই, বাট উনি নিজের নামটা গোপন রাখতে চেয়েছেন। বোনের ডাক নামটা আমরা শেয়ার করতে পারি।
ওনার ওকে। বোনের ডাক নাম হচ্ছে আসলে আমরিন। আমরিন আপু, ওনাকে সবাই এমি বলে ডাকতেন। তো আমরিন আপু যখন জন্ম হয়, ওনাদের পরিবারের একটা রেওয়াজ ছিল, সেটা হচ্ছে কি জন্মের মোটামুটি 5-7 বছর পরেই পরিবারের মধ্যে বিয়ে যেই জিনিসটা থাকে, এই জিনিসটা হচ্ছে ফিক্সড হয়ে যায়। হুম। সেই অনুযায়ী আমরিন আপুর খালার মানে খালার ছেলের সাথে তার হুম। বিয়েটা শুরুতেই হচ্ছে ফিক্স করা ছিল। আচ্ছা। তো এই বিয়ে ফিক্স করার পরে ওনার খালার আচরণ যেন অনেক রকম চেঞ্জ হয়ে যায়। লাইক হচ্ছে ওনার খালা পরিবারের উপর একটা রব জমাতে শুরু করেন, অহংকারী হয়ে যান এবং নিজের কথাতে আমরিন আপুর পরিবারকে নাচাতে শুরু করেন। একদিন একটা ওকে। কাহিনী হয়, সেটা হচ্ছে যে আমরিন আপু মানে আমরিন আপুর আম্মু কোনো একটা কারণে হচ্ছে ঘরের ভেতরে সেলাইয়ের কাজ করছিলেন এবং ওনার খালা বাসায় এসে ওনাকে বলছেন কি যে তুমি তোমার এই প্রতিবেশীর সাথে কথা বলবা না। তো আমরিন আপুর আম্মু জিজ্ঞেস করলেন যে কেন কথা বলবো না। তো উনি বললেন কি যে কথা আমি বলতে মানা করেছি, তুমি বলবা না। আমরিন আপুর আম্মু জিজ্ঞেস করলেন একটা কারণ তো থাকবে। পর উনি বললেন কি সমস্যা আছে, আমার সাথে ওনাদের ঝগড়া হয়েছে, ওনাদের আচার আচরণ ভালো না, তো তুমি ওদের সাথে কথা বলবা না, তোমাদের পরিবারেরও কেউ যেন কথা না বলে। আমরিন আপুর আম্মু মেনে নিলেন বিষয়টা এবং এই খালার জন্যে আমরিন আপুর ফ্যামিলির মানুষের প্রায় সবার সাথেই, আত্মীয় স্বজন হোক বা হচ্ছে পাড়া প্রতিবেশী হোক, সবার সাথেই হচ্ছে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। তো একবার আমরিন আপুর খালা ওনাদের বাসায় এসে বলেন কি যে দেখো আমাদের ভাইয়ের কি একটা সমস্যা, মানে ওনার বড় ভাইয়ের কথা বলছেন, আমরিন আপুর বড় মামা। তো আমরিন আপুর আম্মু জিজ্ঞেস করেন জি ভাইজানের কি সমস্যা। পরে বললেন কি আমার ঘরে আহ যুবতী 2জন মেয়ে থাকতে উনি ওনার ছেলে 2জনের বিয়ে বাহিরে মানে পরিবারের বাহিরে গিয়ে ঠিক করছেন, এটা কি ঠিক করছেন বলো তো। তো আমির আপুর আম্মু বললেন কি আপা বিয়ে শাদীর বিষয়টা আসলে মানুষের ব্যক্তিগত ব্যাপার। সো এটা যদি কেউ বাহিরে করতে চায় বা পরিবারের ভেতরে করতে চায়, ওটা শুধুমাত্র তাদের একটা সিদ্ধান্ত, এখানে তো আসলে আমরা কিছু বলতে পারছি না। তো আমির আপুর খালা বললেন কি তুমি তাদের তরফদারি কেন করছো, আমার ভাইয়ের তরফদারি তুমি কেন করবা, তুমি আমার পক্ষে কথা বলবা। বাসায় দুটো যুবতী মেয়ে ভেবে বসে থাকার মানে তুমি বোঝো, তোমার মাথায় তো কোনো চিন্তা নেই, তোমার মেয়েকে তো হচ্ছে আমি এঙ্গেজমেন্ট করে ফেলছি, বিয়ে ঠিক হয়ে গেছে। তো তোমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তো তোমার কোনো চিন্তা নেই। তো আমার তো চিন্তা থাকবে আমার মেয়েদেরকে নিয়ে, তাই না? তো ও যদি অন্য কোনো জায়গায় ওর ছেলেদেরকে বিয়ে দেয়, তাহলে আমরা ওই বিয়েতে সামিল হব না। তো এখানে আমরিন আপুর আম্মু একটু রেগে যান, বলেন কি যেটা এখানে আপা ভাইজনের সাথে এটা আপনার সমস্যা, আমার তো না, উনি তো আমার ভাই, আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক, আমার আপন ভাই। তো উনি যদি আমাকে নিমন্ত্রণ করেন তাহলে আমি কেন যাব না, বা আমরাই বা কেন যাব না। আপনার সমস্যা আপনি দেখেন, আমার সমস্যা আমি দেখতেছি। তো সেদিনের পর আহ আমরিন আপুর মানে আম্মুর বড় ভাইয়ের ছেলেদের বিয়ে ঠিক হয় এবং সেই বিয়েতে ওনারা অ্যাটেন্ড করেন। কিন্তু বিয়ে অ্যাটেন্ড করে আসার পরে বউ মানে বিয়েটা ওনারা জাস্ট খাওয়া দাওয়া করে চলে এসেছিলেন, এরপর ওনারা কোনো একটা কারণে থাকেননি। তো রাতের বেলা হচ্ছে আমরিন আপুর বড় মামা আমরিন আপুর আম্মুকে ফোন দিয়ে বলে কি যে ছোট তোমার বড় বোন তো আমার ছেলের বিয়েতে এসেছিল। আমরিন আপুর আম্মু একটু অবাক হন যে ও আসছিল, আমাকে তো কিছু জানাইলো না। পরে আমরিন আপুর আম্মু হচ্ছে ওনার বড় বোনকে ফোন করলেন, ফোন করে বললেন কি আপা আপনি কি গেছিলেন বিয়েতে। তো উনি বললেন কি যে হ্যাঁ বাবা আমি আসলে গিয়েছিলাম, কারণ ও আসলে এসে আমার হাতে পায়ে ধরা শুরু করেছে। তা আমি আর কি করবো, আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার তো ভাই, তো ছেলের বিয়েতে যাই, তাদের সমস্যা নেই। কিন্তু আমির আচ্ছা। আপুর আম্মু যখন তার বড় ভাইয়ের কাছে জিনিসটা বললেন, তখন ওনার বড় ভাই বললেন কি যে না, আমরা তো তাকে কোনো নিমন্ত্রণ কেন, তাকে কোনো কার্ড পর্যন্ত দেইনি, আর তার হাতে পায়ে ধরবো, এটা কখনোই করিনি আমরা, উনি মিথ্যা কথা বলছেন। আচ্ছা। তো আমরিন আপুর আম্মু তখন তার বড় বোনকে বললেন কি যে আপা তুমি মিথ্যা কথা কেন বলতেছো, এটা তো ভেরিফাই করলাম আমি। তো উনি বলতেছেন কি যে আমি গেছি ভালো করছি, এখন তুমি কি করতে চাও, তোমার সমস্যাটা কি, গেছি তাতে কি হয়েছে। তো আমরিন আপুর আম্মু বললো কি যে দেখেন আপা আমার মেয়ের যে এঙ্গেজমেন্ট আছে, এটা আপনার সাথে আপনার ছেলের সাথে আমি ভেঙে দিচ্ছি। আমি আর এই এঙ্গেজমেন্টটা রাখতে চাই না, কারণ আপনি আমাদেরকে মানে আমাদের আত্মীয় স্বজন থেকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং আমাদের পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছেন। সো এই বিয়েটা আমি হতে দিব না।
এবং এই এঙ্গেজমেন্ট আমি ভেঙে দিলাম। তো এই কথা বলার সাথে সাথে আমরিন আপুর আম্মু ফোন কেটে দেন। আধা ঘন্টার ভেতরে আমরিন আপুর যে খালা আছে, বড় খালা, উনি ওনাদের বাসায় এসে উপস্থিত হন এবং বলেন কি যে তোমাদের এই বদলা আমি অবশ্যই নেব, তোমার মেয়েকে আমি বদনাম করে দিব। তো আমরিন আপুর আম্মু বললেন কি যে আপনার যা ইচ্ছা আপা আপনি তাই করেন, আমার কোনো সমস্যা নেই। আমার মেয়ের কপালে আল্লাহ যেটা রিজিক রেখেছেন বা আল্লাহ যে বিয়েটা রেখেছেন সেটাই হবে, আপনার বদনাম করার কারণে কিচ্ছু হবে না। এইসব কথা বলার পর উনি চলে গেলেন। এই ৩-৪ দিন পর থেকে আমরিন আপুর আম্মু কিছুটা অসুস্থ হতে শুরু করলেন। লাইক ওনার পেটের যন্ত্রণা খুব বেশি বাড়তে লাগলো। উনি আগে ওই পেটের সমস্যায় ভুগতেন, বাট এবারের যন্ত্রণাটা একটু বেশি। মানে টাইম টু টাইম এই যন্ত্রণাটা বাড়ে, ওনার পেটের ব্যথাগুলো বাড়তে থাকে এবং জ্বালা পোড়া হতে থাকে। উনি প্রায় সময় অসুস্থ থাকতে থাকেন এবং যেদিন থেকে ওনার এই অসুস্থতা স্টার্ট হয় সেদিন থেকে ওনার ঘরের চালে বা ঘরের চাল না তো ছাদের আশেপাশে কোত্থেকে যেন অসংখ্য কাক এসে উপস্থিত হয়। আচ্ছা। অন্য কোনো বাসার ছাদে কাক নাই, বাট শুধুমাত্র ওনার বাসার ছাদে এত এত কাক। এবং এই কাকগুলো ওখানে কেন, এটা আসলে ওনাদের কোনো ইয়ত্তা নাই যে কেন এই কাকগুলো এখানে মানে আসছে। কারোরই কোনো ধারণা নাই। না না, একেবারেই কারো কোনো ধারণা নেই যে আমাদের বাসার উপরেই কেন এত বেশি কাক থাকবে। যাই হোক, ওনাদের মাথায় তখন এই কালো জাদু হোক বা হচ্ছে কোনো ধরনের জিন ঘটিত সমস্যা হোক, শয়তানি সমস্যা হোক, এই ধরনের চিন্তা তখনও ওনাদের মাথায় নাই। তো এরপরে কি হলো, একদিন হচ্ছে আমরিন আপুর আম্মু আমরিন আপুকে ডাক দিলেন ঘর থেকে যে এমি তুমি তো এদিকে আসো। উনি যাওয়ার পরে দেখলেন কি যে ড্রয়িং রুমের উপরে একটা মাংসের টুকরা পড়ে আছে। তো আমরিন আপু বললেন আম্মু এই গোস্তের টুকরাটা কোত্থেকে আসলো? তো ওনার আম্মু বললেন কি যে আমি তো জানি না গোস্তের টুকরাটা কোত্থেকে আসলো। তারপরে ওনাদের একটা ব্যাগে, মানে একটা হাত তার ব্যাগে ঢুকিয়ে ওই ব্যাগটা দিয়ে মাংসটা ধরে তুলে দেখেন কি মাংসের নিচে আমরিন আপুর আম্মুর নাম লেখা। এরপরে কি হলো, দেখা গেল কি তার ড্রয়িং রুমের উপর দিয়ে আরো ৩টা কাক উড়ে গেল এবং এই ৩টা কাক ৩টা মাংসের টুকরা ফেলে দিল ড্রয়িং রুমের তাদের চোখের সামনে। তো এই ৩টা মাংসের টুকরা আবার তোলা হলে দেখা গেল কি একটাতে লেখা হচ্ছে প্রতিশোধ, একটাতে লেখা তালাক, একটাতে লেখা কি অসম্মান, এরকম টাইপের জিনিসপত্রগুলি লেখা। তো আমির আপুর আম্মু মোটামুটি ভালোই অসুস্থ তখন, এই জিনিসগুলো দেখে উনি আর নিতে পারেননি, উনি সেখানে হচ্ছে ওনার জ্ঞান হারিয়ে ফেলেন। যেহেতু কাক এভাবে মাংস নিয়ে আসছে, আর আমির আপুর কাকের প্রতি একটা ফোবিয়া ছিল ছোটবেলা থেকেই, উনি কাক সহ্য করতে পারতেন না কোনো একটা কারণে। তো এরপরে উনাকে ডাক্তারের অবজারভেশনে রাখা হয়, কিন্তু এই জিনিসগুলো নিয়ে তখনও কেউ তেমন বেশি একটা আমলে নেয় না। আমির আপু চিন্তা করেন আমাদের বাসায় যে এত বেশি কাক, আমার আম্মু যদি কোনো কারণে ছাদে যায় আর যদি এই জিনিসটা দেখে তাহলে তো আম্মু হার্ট অ্যাটাকও করতে পারে এত কাক দেখে, যেহেতু আমার আম্মুর কাকে একটা ফোবিয়া আছে। তো এরপরে আমির আপু একদিন একটা প্ল্যান করলেন, ওনার মাথায় কি নিজে থেকে একটা বুদ্ধি আসলো যে আমার তো একটা পোষা বিড়াল আছে, তো এই বিড়ালটাকে আমি ছাদে নিয়ে যাই, বিড়ালটা দেখে হয়তো বা কাকগুলি ভয়ে পালিয়ে যাবে। তো উনি কি করলেন, সকালের দিকে ওনার বিড়ালটাকে নিয়ে ছাদে গেলেন কোলে করে নিয়ে। তো ওনার বিড়ালটা কাক, এতগুলি কাক হচ্ছে ছাদে দেখে ওনার কোল থেকে জোরে একটা লাফ দিয়ে মানে যে কোনো একটা কাককে ধরার চেষ্টা করছিলেন। তো এই টাইমে আমির আপুর আম্মু নিচ থেকে ওনাকে ডাক দিলেন যে আমি তোমার বন্ধু আসছে, তোমাকে ডাকছে। তো আমির আপু কি করলেন, ভেতরে গেলেন ওনার মানে বন্ধুকে নিয়ে আসার জন্য। ১ থেকে ১.৫ মিনিট সময় লেগেছে ওনার ওনার বন্ধুকে নিয়ে ছাদে আসার জন্য। উনি যখন ওনার বন্ধুকে নিয়ে ছাদে আসেন তখন উনি দেখতে পারেন কি ওনার বেড়ালটা, মানে কাকগুলি এখনো সেখানেই পড়ে আছে, এখনো সেই জায়গাতেই আছে, কিন্তু বেড়ালটাকে উনি আর দেখতে পাচ্ছেন না। কিছুক্ষণ চেষ্টা করার পরে দেখলেন ওনার বিড়ালটাকে উনি ছাদের একটা কোণায় আবিষ্কার করলেন, যেখানে সে প্রায় নিথর দেহে পড়ে আছে। উনি বিড়ালটার কাছে গেলেন, ওটাকে উঠালেন, দেখলেন যে তার শরীরে কোনো মুভমেন্ট নেই। ওনার বাসার আশেপাশেই ছিল একটা ভেটেরিনারি হসপিটালের বাসা, মানে হসপিটালের চিকিৎসকের বাসা। তো উনি সেই চিকিৎসকের কাছে বিড়ালটাকে যখন নিয়ে গেলেন, চিকিৎসক বিড়ালটাকে মৃত ঘোষণা করলেন এবং বললেন কি যে এই বিড়ালটার আসলে ঘাড়টাকে মটকে দেওয়া হয়েছে, ঘাড়টা ভেঙে ফেলা হয়েছে। তামিন আপু একটা শক খেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। বাসায় আসার সময় উনি চিন্তা করলেন কি যে কাক যদি আমার বিড়ালটাকে মারেই তাহলে তারা তার ঠোঁট দিয়ে, মানে ঠোকর দিয়ে মারতে পারে বা হচ্ছে পা দিয়ে হচ্ছে আঁচড় দিয়ে মারতে পারে, কিন্তু এইভাবে কেন একটা কাক, মানে এতগুলো কাক যেভাবেই হোক একটা বিড়ালের ঘাড় তো মটকে দিতে পারে না। আর আমাদের ছাদে তো কেউ আসেও নাই,
আমার বিড়ালটা কিভাবে মারা গেল এইভাবে, আমি এটা কি করলাম। উনি মনে মনে খুবই কষ্ট পেতে লাগলেন যে উনি এটা কি করলেন, ওনার এত বছরের পালিত একটা বিড়াল উনি ওনার ভুলে মৃত্যুবরণ করলেন। তো যাই হোক, এরপরে একদিন হচ্ছে আমিনাপুকে ডেকে বলছেন কি যে আমি একটা স্বপ্ন দেখছি। আপু জিজ্ঞেস করেন কি স্বপ্ন। উনি বললেন কি আমাদের বাসার উপরে ছাদে অনেক অনেক কাক, আমি এটা স্বপ্নে দেখছি, অনেক অনেক কাক, এবং আমি যখন সেই ইয়াতে যাচ্ছি, ছাদে যাচ্ছি, তখন কাকগুলি আমাকে অ্যাটাক করছে। আমিন আপু কিছুটা অবাক। তারপর ওনার আম্মু বলতে লাগলেন কি যে আর তোমার বিড়ালটা কোথায়, আমি তো কয়েকদিন ধরে তাকে দেখছি না। আমি স্বপ্নে দেখলাম কি যে তোমার বিড়ালটাকে কাকগুলি ঘাড় মোটকে মেরে ফেলেছে। তা আমিন আপু কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়ার পরে উনি ওনার আম্মুকে সব ঘটনা শেয়ার করবেন, যে অনেকদিন ধরেই বাসার উপর এরকম কাক দেখা যাচ্ছে, আর গত 2 দিন আগে আমার বিড়ালটা আসলে এভাবেই মারা গেছে। তো ওনারা অবাক যে ওনার আম্মু কিভাবে এই স্বপ্নটা দেখলেন, এটা মানে কিভাবেই বা সম্ভব। তা আমিন আপুর আম্মু ওনাকে বললেন কি চল আমি গিয়ে দেখবো যে ছাদে কি এত কাক কিসের জন্য। উনি ছাদে যখন গেলেন, তখন ছাদের দরজা খোলার সাথে সাথে এতগুলি কাক দেখে উনি সেন্সলেস হয়ে যান। তো এরপর ওনাকে ভেতরে আনা হয়, আবার ডাক্তারি চিকিৎসা দেওয়া হয়। ওনার অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হতে থাকে। তো এরপরে উনি দেখলেন কি উনার ঘরের ভেতরে আবার সেই আগের মতো কয়েকটা মাংসের টুকরা পড়ছে, এবং এবার এগুলোতে লেখা 1 নম্বর হচ্ছে মৃত্যু, 2 নম্বর হচ্ছে বিচ্ছেদ, এবং 3 নম্বর হচ্ছে একদম অসম্মানের সাথে মৃত্যু। মানে এমন একটা মৃত্যু যে মৃত্যুটা শুধুমাত্র মৃত্যুতে সীমাবদ্ধ না, এটা অসম্মান, এবং হচ্ছে মানে যত ধরনের বাজে ভাবে একটা মানুষকে মৃত্যু দেওয়া যায় সেরকম একটা মৃত্যুবান বলে মনে হচ্ছে তাদের কাছে। মানে অসম্মানিত করে তারপরে মৃত্যুর মুখে পতিত জি, হয়, এরকম অসম্মানিত করে, জি, পরিবারকে অসম্মানিত করা, আমিরাপুর আম্মুকে অসম্মানিত করা, এবং আমিরাপুর আব্বু আম্মুর মধ্যে বিবাহ বিচ্ছেদ এবং তালাক পর্যন্ত চলে যাওয়া, মানে একটা মানুষের জীবনে যতটা খারাপ পরিস্থিতি হতে পারে। এরপরে ওনারা কি করলেন, বুঝতে পারলেন যে এটা আসলে কোনো একটা কালো জাদু, এবং এটা কে করছে সেটাও ওনারা আন্দাজ করতে পারলেন, যে খালা ছাড়া তো তাদের আর কোনো দুশ্মন নেই। তো ওনারা কি করলেন, একজন আধ্যাত্মিক চিকিৎসকের শরণাপন্ন হলেন। উনি এক জুম্মাবারে ওনাদের বাসায় আসার পরে 5 মিনিট বাসায় থাকার পর উনি পালিয়ে গেলেন। এরপর ওনার সাথে যখন আমিনাপুর আব্বু যোগাযোগ করেন, তখন উনি বলেন কি যে ভাই এটা অনেক কঠিন একটা জিনিস, এটা যদি আমি করতে যাই তাহলে আমার জীবনের ঝুঁকি আছে, এটা আমি করতে পারবো না, আমাকে মাফ করে দেন। উনি করলেন। এরকম আরো 3-4 জন হুজুর এসে ফিরে যান। তারপরে একদিন আমিনাপুর আব্বু ওনার একজন বিধর্মী বন্ধুর সাথে যে বিষয়টা শেয়ার করেন, হিন্দু ধর্মের একজন লোক। শেয়ার করার পর উনি বললেন কি আমাদের এলাকাতে একটা মাওলানা আছেন, আমার সাথে ভালো সম্পর্ক, যদিও আমাদের ধর্ম আলাদা, বাট তারপর ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি যতটুকু জানি যে উনি এগুলোর চিকিৎসা করে থাকেন। এরপরে উনি বললেন কি যে তুমি তার সাথে যোগাযোগ করতে পারো। তো মাওলানার সাথে যোগাযোগ করার পরে জানা গেল উনি 3-4 দিন পরে আমিনাপুদের বাসায় আসবেন। এর মাঝখানে আমিনাপুর আম্মু ওনার বড় ভাইয়ের সাথে, যার ছেলে 2জনের বিয়ে হয়েছিল, ওনার সাথে যোগাযোগ করে সবকিছু জানানোর পরে বললেন কি যে আমার মনে হচ্ছে এই কাজটা আপাই করছে, তো ওনার সাথে একবার কথা বলে দেখা যাক। ওনার বড় ভাই ওনার আপাকে ফোন দেওয়ার পরে ওনার আপা বললেন কি, মানে দাম্ভিকতার সাথে বলছেন যে আমি যা করছি খুব ভালো করছি, তোমরা দেখতে চাও আমি আরো কি করতে পারি, আমি আরো করতে থাকবো, ওই মাংসের টুকরা যা লেখা ছিল তার থেকেও খারাপ অবস্থা করবো তোমাদের। ওনারা তো ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে যাওয়ার পরে সেই মৌলানা সাহেবকে আবার ফোন দেওয়া হলো। উনি বললেন আচ্ছা আগামীকালকে আমি আসছি। উনি সেদিন আসার পরে সবাইকে বললেন কি যে এটা খুবই জঘন্য একটা কালো জাদু, এবং যেই জাদুটা করেছেন তারই জাদু সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। আমি আপনাদের সবাইকে একটা ওয়াজিফা শিখাই দিচ্ছি, এই ওয়াজিফাটা আপনাদের সবাইকে করতে হবে, এবং এর বিরতি আপনারা তখনই দিতে পারবেন যখন শুধুমাত্র আপনারা ঘুমে থাকবেন। ঘুম বাদে কোনোভাবেই এই ওয়াজিফার বিরতি নেওয়া যাবে না, এবং যদি আপনার পরিবারের একজন ঘুমায়, তো সবাই যদি ঘুমিয়ে যায়, তারপরও যে কোনো একজন সদস্যের জেগে থাকতে হবে, সেই ওয়াজিফাটা থাকতে হবে যে কোনো একজনকে নিশ্চিতভাবে। জি, দিনে 24 ঘন্টা এই ওয়াজিফা পড়তে হবে তাদের সবাইকে, এটা ছিল শর্ত। তো তারা কি করলেন, এই ওয়াজিফাটা পড়া শুরু করলেন। শুরু করার কিছুদিনের মধ্যে আমিনাপুর আম্মুর শরীরটা ভালো হতে থাকলো। একদিন হচ্ছে উনি রুম থেকে আমিনাপুকে ডাক দিলেন, যে বললেন যে আমি এদিকে আসো।
আপু যাওয়ার পর উনি বললেন কি যে কালকে রাতের বেলা আবার আমার সাথে একটা সমস্যা হয়েছে। আপু বললেন কি? উনি বললেন কি আমার ঘরের ভেতরে আমি 2-3টা টাক দেখেছি এবং ওরা এমন একটা ভাবে আমার দিকে তাকিয়ে আছে যে আমি যেন ওদের ঘরে আসছি। এটা আমাদের ঘর না, আমি যেন ওদের ঘরে আসছি। ওরা এমন একটা ফিয়ারিং যে আমার আমার দিকে তাকিয়ে আছে এবং ওরা যেন আমাকে হুমকি দিচ্ছে যে তোমরা যে ওয়াজিফাটা পড়ছো এটার আসলে কোনো মানে বিরূপ প্রভাব আমাদের উপরে পড়ছে না। তো এরপরে ওনারা আবার সেই মাওলানা সাহেবের সাথে যোগাযোগ করেন। উনি বলেন কি যে তোমাদের এই ওয়াজিফা পড়াতে কাজ হচ্ছে জন্যই ওরা তোমাকে ভয় দেখাচ্ছে, যে তোমরা যেন এই ওয়াজিফাটা পড়া বন্ধ করে দাও এই ভুল চিন্তা নিয়ে, যে এই ওয়াজিফাতে আসলে কোনো কাজ হচ্ছে না, তোমরা এটা বন্ধ করবে না, টানা 7 দিন পড়ার কথা তোমরা পড়তে থাকো। তো ওনারা পড়তে থাকার পরে 6ষ্ঠ নম্বর দিনে আমিরাপুর আম্মু একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে উনি দেখেন যে উনি এই ছাদেই আছেন, যে ছাদে অসংখ্য কাক, এবং উনি এটা দেখলেন যে ছাদের গেট দিয়ে উনার বড় বোন এসে প্রবেশ করলেন এবং উনি আমিরাপুর আম্মুর পা ধরে ক্ষমা চাচ্ছেন যে ছোট আমাকে তুমি মাফ করে দাও, তোমরা এই ওয়াজিফাটা পড়া বন্ধ করে দাও, আমি তোমাদের আর কোনো ক্ষতি করব না। তা আমিরাপুর আম্মুর স্বপ্নে কি করলেন, রাগ করে একটা দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে ওনার বোনের দিকে নিক্ষেপ করলেন এবং ওনার বোন সেখানে পুরো ছাই হয়ে গেলেন। এটা উনি স্বপ্ন দেখলেন। উনি ঘুম থেকে উঠে আমিনাপুকে বললেন যে আমি তো এরকম এরকম স্বপ্ন দেখেছি। তো মাওলানা সাহেবের সাথে যোগাযোগ করলে বললেন কি, মাওলানা সাহেব বললেন যে তোমাদের ওয়াজিফাতে কাজ হচ্ছে এবং তুমি স্বপ্নে যাকে দেখেছো মা সেই আসলে তোমাদের উপরে কালো জাদুটা করছে, এখন দেখো কি হয়। 3 দিন পরে আমিনাপুর খালার ছোট ছেলে তাদের বাসায় ফোন করে জানায় কি যে আমার আম্মু মারা গেছে, তোমরা জানাজাতে চলে আসো। তো জানাজাতে যাওয়ার পরে জানা যায় যে আমিনাপুর বড় খালা আসলে গ্যাসের চুলার আগুন তার ওড়নাতে লাগার কারণে সেখানে উনি পুড়ে মারা গেছেন। স্বপ্ন দেখার 2 দিন পরেই আমিনাপুর আচ্ছা। আম্মুর স্বপ্ন দেখার 2 দিন পরেই উনি মারা গেছেন। তো জানাজার মধ্যে আমিনাপুর বড় খালার ছেলের বউ যে আছে উনি হচ্ছে আমিনাপুকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন কি আমি এইদিকে আসো, তোমাকে আমার কিছু দেখানোর আছে। তো আমিনাপু ওনার কাছে গেলেন এবং বললেন কি যে ভাবি কি দেখাবেন বলেন। তো উনি হচ্ছে আমিনাপুকে ওনার শাশুড়ির রুমে নিয়ে গেলেন এবং বললেন কি যে তোমার শাশুড়ি খুবই বাজে একজন মহিলা এবং উনি একজন কালো জাদুকর। আমিনাপু চিন্তা করলেন যে আমার সাথে শুধুমাত্র ওনার ছেলের একটা এঙ্গেজমেন্ট হওয়ার কারণে যদি ওনারা আমার পরিবারকে এতটুকু কন্ট্রোল করতে চায়, তাহলে নিজের ছেলের বউয়ের সাথে না জানি কি আচরণ করেছেন উনি এতদিন। তো এরপরে উনি হচ্ছে আমিনাপুকে ওনার শাশুড়ির আলমারিটা খুলে দেখালেন, যেখানে শয়ে শয়ে মাংস পিণ্ড, কাটা কাটা মাংস, শুকনো মাংস বা হচ্ছে কাঁচা মাংস রাখা, এবং এগুলো প্রত্যেকটা মাংসের পেছনে কোনোটাতে আমিনাপুর নাম লেখা, কোনোটাতে আমিনাপুর আম্মুর নাম লেখা, কোনোটাতে ওনার বাবার নাম লেখা, মানে সবারই কোনো না কোনো ভাবে নাম লেখা আছে। এবং সে আগের মতো প্রতিশোধ, অসম্মান, বিবাহ বিচ্ছেদ এই সমস্ত সবকিছুই লেখা। উনি তো বুঝিয়ে নিলেন যে এই কালো জাদুটা আসলে কে করেছিলেন। তো এরপরে উনি সেখান থেকে চলে আসেন এবং ওনার আম্মু আব্বুর সাথে বিষয়টা শেয়ার করেন এবং শেয়ার করার পরে মৌলভী সাহেবের সাথে কথা বলেন। মৌলভী সাহেব জানান যে তোমাদের উপরে সেই কালো জাদুটা করেছিল, কিন্তু এই ওয়াজিফা তোমাদেরকে যেটা আমি দিয়েছিলাম সেটা এতটাই শক্তিশালী ছিল যে ওয়াজিফার বিরুদ্ধে ওনার পক্ষে লড়াই করা সম্ভব হয়নি। কারণ উনি হয়তো বা কালো জাদুর এই বিদ্যাটা সুন্দর করে শিখেছিলেন, কিন্তু ওনার হয়তো বা প্রপার যে কালো জাদুটার জ্ঞান সেটা হয়তো বা ছিল না, না হলে এই ওয়াজিফার আরো যুদ্ধ করতে হতো। কিন্তু আসলে ওনার মৃত্যুটা হয়েছে এইভাবে যে তোমরা যখন ওয়াজিফাটা পড়ছো তখন তার পাঠানো যে জিন বা শয়তানগুলো ছিল ওগুলো ওনার উপরেই আক্রমণ করে দেয়। কারণ উনি শয়তানদের সাথে কোনো একটা চুক্তি করেই এই কালো জাদুটা করেছিলেন। যেহেতু চুক্তিটা ওই ওয়াজিফার কারণে পূরণ হচ্ছিল না টাইমের মধ্যে, সেই হিসাবে এই শয়তানগুলো আবার ওনার উপরেই গিয়ে অ্যাটাক করে এবং ওনাকেই মৃত্যুর মুখে ফেলে দিতে বাধ্য হয়। তো এরপরে হচ্ছে ওনাদের সাথে এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। আমিনাপুর আম্মু আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং এরপরে হচ্ছে ওনার বিয়ে শাদী হয়ে যায়। সবকিছুই ওনাদের পরিবারের পর আস্তে আস্তে ঠিক হতে যেতে শুরু করে। এই ছিল আমার ঘটনা আজকে। ওকে সাবিত, অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটা ঘটনা আজকে শুনলাম এবং সাবিত খুব ইনস্ট্যান্টলি সেই ঘটনাটি বললেন।
আমাদের সাবিতের সাথে কথা হবে আরো। আমরা আরেকটা ঘটনায় একটু যাই। আমাদের কাছে আমি বলছিলাম যে বেশ ছোটখাটো কিছু ঘটনা থাকে এবং আপনারা তো জানেন যে যেখানে ভূতের ভয়ে আমরা লাইভ একজন অতিথি থাকেন আমাদের সাথে, যিনি লাইভে ঘটনা শেয়ার করেন। আজকে সাবিত আলম আছেন আমাদের সঙ্গে। আমরা খুব লাকি যে সাবিত আলম আমাদের সময় দিয়েছেন। আমরা একটু পড়ে শোনাই আরেকটা ঘটনা। সেটা হচ্ছে যে খুব ছোট ঘটনা, যে যেভাবে লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ মাহাদুল হাসান। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার টিয়ারা গ্রামে। এরপরে তিনি লিখছেন যে এই ঘটনাটি আমার প্রথম পাঠানো ঘটনা, পড়ে শোনার অনুরোধ। ঘটনাটির নাম তিনি দিয়েছেন অন্ধকার ঘর। ঘটনার জায়গা বা ঘটনার জায়গার ব্যাপারে সাজিদের অনুরোধে আমি কিছু বলছি না। আসুন শুরু করি ঘটনা। 20 বছর বয়সী সাজিদ, সে লেখাপড়ার জন্য একটি পুরনো বাড়িতে নতুন করে বাসা ভাড়া নেয়। বাড়িটি একেবারে শহরের বাইরে ছিল, তবে তার কাছে খুব শান্ত নিরিবিলি একটি জায়গা মনে হয়েছিল। বাড়িটির বয়স অনেক পুরনো, কিন্তু সাজিদ ভাবল এটা তো কোনো ব্যাপার না, নতুন জীবন শুরু করার জন্য এটাই তো ভালো জায়গা। প্রথম কয়েকদিন খুব ভালো কাটছিল, তবে একদিন রাতে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। সাজিদ যখন ঘুমোতে যাচ্ছিল তখন বাড়ির ভেতর সবকিছু এক ধরনের অদ্ভুত শব্দ করে ওঠে। কখনো মনে হতো কেউ সিঁড়ি দিয়ে নেমে আসছে, কখনো আবার কানে আসছিল চাপা হাসির শব্দ। প্রথমে সে অবহেলা করেছিল এগুলোকে, কিন্তু একদিন রাতে অদ্ভুত এক ঘটনা ঘটল। সাজিদ ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার ঘরের জানালা খুলে গেল। তার মনে হলো কেউ জানালা দিয়ে ঢুকে পড়েছে। সে ভয়ের সাথে উঠে দেখল জানালার কাছে কোনো লোক নেই, কিন্তু তার চোখের সামনে একটি চিরচেনা ছবি ফুটে ওঠে। সে বাড়ির একটি পুরনো ছবি, যেখানে একটি পরিবারের সদস্যর ছবি লাগানো ছিল এবং ছবির মাঝে সবচেয়ে অদ্ভুত ছিল একজন নারী, যার চোখ সরাসরি তার দিকে। সাজিদ নিজের অজান্তেই ছবিটা হাতে তুলে নিল। তখনই তার কানে একটি গমগমের শব্দ শোনা গেল এবং তিনি একটা গমগমের শব্দ শুনতে পেলেন। কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে পেছনে ফিরল, দেখল পেছনে কিচ্ছু নেই। তারপর এক মুহূর্ত ঘরের বাতি মুহূর্তের মধ্যেই নিভে গেল, আর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আতঙ্কিত সাজিদ দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে এসে একটি অদ্ভুত দৃশ্য দেখল। বাড়ির বাইরে অন্ধকারে সেই নারীটি দাঁড়িয়ে আছে, তার চোখে বিরক্তি। সাজিদ সেদিন রাতেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, আর সেই বাড়িতে সে কখনোই ফিরে আসেনি। মোটামুটি এই ছিল ঘটনা। ছোট্ট একটি ঘটনা আমরা শুনলাম এবং এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সাবিত চমৎকার কিছু ঘটনা শোনালেন। সাবিত, অনেকেই জিজ্ঞেস করছে যে আসলে আমরা যদি ঘটনা পাঠাতে চাই অডিও ক্লিপের মাধ্যমে, তাহলে সেটা কিভাবে পাঠাবো। আজকে সাবিত একটা ঘটনা রেকর্ড করবেন। আমরা সাবিতের কাছ থেকেই জেনে নিই আসলে যে সাবিত কি ভেবেছেন, কিভাবে তিনি সেটা করবেন। অডিও ক্লিপ পাঠানোর যে নিয়মটা, সেটা আসলে লিখে পাঠানোর নিয়মের মতোই। আমরা আসলে অডিও ক্লিপটা নিজের ফোনে একটা কোয়াইট প্লেসে বসে রেকর্ড করব, যেন অন্য কোনো নয়েজ বা সাউন্ড না আসে, অডিওটা যেন খুব সুন্দর হয় এবং ক্লিন থাকে। এরপরে সেটাকে rasel.bhoot.com@gmail.com এ আমরা সেন্ড করে দিব। অ্যাটাচমেন্টটা অডিও অ্যাড করে আমরা সেন্ড করে দিব, তাহলেই আমাদের অডিও ক্লিপগুলি রাসেল ভাইয়ের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেই দেখতে পাচ্ছি যে বলছেন যে হেরে যাবে না মার পর্ব 2। হ্যাঁ, হেরে যাবে না মা পর্ব 2 আপনাদের এই শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে। শুক্রবারের পরে আপনারা পেয়ে যাবেন হেরে যাবে না মা, এবং খুব দ্রুতই আপনাদের মাঝে সেটা চলে আসবে। আর এছাড়াও সাবিত, আপনার নতুন আমরা তো জানি যে একটা অডিও ক্লিপ পাঠাবেন, নতুন ঘটনা কবে নাগাদ আসতে পারে যদি আমাদের একটু বলতেন, কারণ অনেকেই লিখছেন সাবিত ভাইয়ের ঘটনা চাই। তো আমি সেগুলো আমি স্ক্রিনে দেখিয়েওছি। তো আপনার ঘটনা কবে আসতে পারে সামনে এই অডিও আমি ক্লিপ? অলরেডি একটা ঘটনা আপনাকে ভাইয়া পাঠিয়ে রেখেছি। যে ঘটনাটা আসলে আমি শুনেছি একজন কালো জাদুকরিনীর কাছ থেকে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। উনি পর্তুগাল প্রবাসী। আমি অলরেডি আপনাকে এটা লিখে পাঠিয়ে দিয়েছি। তো এই ঘটনাতে উনি কিছু দাবি করেছেন। আমি জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো লিসেনারদের আকর্ষণের জন্য। উনি সেখানে দাবি করেছেন যে এই ঘটনা শোনার পরে যদি কারো মনে হয় যে উনি ভণ্ড, তাহলে ওনারা যেন ওনাদের নিজের নাম বা মায়ের নামটা লিখে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যান।
এবং উনি নাকি যারা এই কমেন্টটা করবে তাদেরকে এমন কিছু দেখাবেন যেটার মাধ্যমে ওনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এই মহিলা আসলে ভণ্ড নয়। যার একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার সাথেও হয়েছিল, যেটা আমি সেই ঘটনাতেই শেয়ার করেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আজ পর্যন্ত আমি যতগুলো ঘটনাই পাঠিয়েছি ভূত.com-এ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং ঘটনা আমার কাছে মনে হয়েছে। বিকজ যেই ফিলটা বা যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, এটা খুবই অস্বাভাবিক। এবং আমি সাধারণত এই জিনিসগুলোতে ভয় পাই না, বাট সেদিন আমি আসলেই অনেক ভয় পেয়েছিলাম। এটা মানে আমার মানে কি বলবো, আমার যে এই হরর ওয়ার্ল্ডের মধ্যে আমার যে একটা আহ, সাহস বা হচ্ছে যেটাই বলেন, ব্রেভারি যেটাই বলেন, সেটাকে প্রশ্নবিদ্ধ করেছিল আসলে, যে এরকম কিভাবে হয়। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের পরে এই ঘটনাটা অ্যাকচুয়ালি দুই পার্টের, কিন্তু লিসেনারদের কথা চিন্তা করে আমি দুইটা পার্টি একই ইমেলে লিখেছি, যেহেতু মানুষ দ্বিতীয় পার্ট শোনার জন্য অপেক্ষা করতে চান না, সেই জন্য আমি দুইটা পার্ট একই ইমেলে লিখে দিয়েছি। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের পরের দিন যখন আমি সেকেন্ড পার্ট হচ্ছে আমি শুনি ওনার কাছ থেকে, উনি আমাকে বলেন যে বাবা, আমি গতকালকে তোমাকে কিছু দেখিয়েছি, তুমি কি বুঝতে পেরেছো? এখন আমি জানি না যে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেটা কি আসলেই কাকতালীয়, নাকি হচ্ছে এটা ওনার দ্বারা করা কোনো কিছু, আমি এখনো শিওর নই। তো এইটার প্রশ্নটা আমি আমাদের লিসনারদের কাছেই রাখবো, শুনে যেন ওনারা এটা ডিসাইড করেন। এবং আমি রাসেল ভাইকে অনুরোধ করবো যে এই ঘটনাটা আপনি একটু দেখবেন ভাইয়া। ধন্যবাদ। এবং সাবিত, আমি তাকে সুখবর দিয়ে দিই, সেটা হচ্ছে এই মাসের শেষ থেকে আমাদের আসলে সামনে, আপনারা জানেন যে সামনের মাসের 14 তারিখে, মোটামুটি 1 মাস বাকি আছে, আমাদের বার্থডে ভূত.com আসলে এই বছর 5 বছর পূর্ণ করবে। 2020 সালের 14ই ফেব্রুয়ারি আমরা শুরু করেছিলাম এবং আমরা চিন্তা করেছিলাম যে 20 তারিখের পর থেকে আমাদের বেশ কিছু স্পেশাল এপিসোড আমরা আমাদের ভূত.com-এ নিয়ে আসবো। তারই সূত্র ধরে 24 জানুয়ারি আমাদের ভূত.com-এর বার্থডে উপলক্ষে যে বিশাল, যে স্পেশাল এপিসোড হবে, সেই এপিসোডে ইনশাল্লাহ সাবিত আলমের এই ঘটনাটি আসছে। আপনারা সবাই যদি ঠিক থাকেন বা সবাই যদি সঙ্গে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনারা শুনবেন সেই ঘটনাটি এবং আশা করছি যে আপনারা বেশ আনন্দ পাবেন। তো 24 জানুয়ারি আমরা বলতে পারি যে সাবিত আলমের এই ঘটনাটি আসবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং আমাদেরকে অবশ্যই শুনবেন। এছাড়াও আরো অসংখ্য কমেন্ট রয়েছে। তো সাবিত, আপনি জেনেই গেলেন এবং আপনার যে এই ঘটনার যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের একটা ভিডিও ক্লিপও আমরা পাবলিশ করতে চাই সবার জন্য, যাতে সবাই বারবার দেখে সেটা উপলব্ধি করতে পারেন। তো আমরা আশা করব যে আপনারা 24 জানুয়ারি সাবিতের এই ঘটনাটি, যারা পছন্দ করেন সাবিতকে বা এতক্ষণ ধরে লিখছিলেন সাবিত আলমের ঘটনা চাই, তিনি একটা বিশাল ঘটনা পাঠাচ্ছেন, যে ঘটনাটি আমরা নিয়ে আসছি 24 জানুয়ারি আমাদের বার্থডে স্পেশাল এপিসোডের প্রথম পর্ব হিসেবে। তো এখনো পর্যন্ত বার্থডে স্পেশালে আমাদের কোনো ঘটনা আমরা সাজাতে পারিনি, কিন্তু এই ঘটনাটি দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের এই নতুন যে জার্নি, সেই জার্নিটা 5 বছরের যে জার্নি, সেটা সাবিতের এই ঘটনা দিয়ে শুরু করতে চাই। সাবিত, আমার মনে হয় যে আপনিও আমার সাথে একমত হবেন, তাই তো? অবশ্যই ভাই, এন্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সাবিত, আপনি অনেকক্ষণ পর্যন্ত আমাদের সময় দিয়েছেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনলেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা কমেন্ট করলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু জানিয়ে রাখি, আমরা প্রত্যেক বৃহস্পতিবার আপনাদের জন্য ঘটনা পাবলিশ করি এবং এই বৃহস্পতিবার একটা লম্বা স্টোরি যাবে ভূত.com-এ, নতুন একটা স্টোরি আমরা পাবলিশ করছি। আপনারা জানেন যে বৃহস্পতিবার নতুন ঘটনা আমরা এখন দিচ্ছি, রেগুলারই দেই, এবং শুক্রবারেও আপনারা ঠিক যথারীতি শুনতে পাবেন আমাদেরকে। এছাড়াও মঙ্গলবারে, যেখানে ভূতের ভয় নিয়ে আমরা হাজির হয়ে যাব। তাছাড়াও সোমবার এবং বুধবার আপনারা খুব শর্ট স্টোরিজ কিছু শুনতে পারবেন আমাদের ভূত.com চ্যানেলটিতে। আর যে রাসেল ভূত.com চ্যানেলের সঙ্গেই থাকুন অনুগ্রহ করে। এখন আমরা 1 মিলিয়নের একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আমাদের এই চ্যানেলে। আমরা অনুরোধ করব যে আপনারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য নোটিফিকেশনস, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, যাতে হচ্ছে আপনি সমস্ত নোটিফিকেশনগুলো যত সময়ে পেয়ে যান এবং কোনো কিছু মিস না করেন। কারণ ভূত.com-এর এই চ্যানেলটিতে প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। আমরা আজকের মতো বিদায় নেব। সাবিত, যদি আপনি আপনার লিসেনারদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, তারপরে আমরা বিদায় নেব। আমি লিসনারদের কাছে একটা কথাই বলতে চাই, আমি যখন পার্সোনালি ভূত.com-এ ঢুকি, এন্টার করি, তখন যে পরিমাণে সাবস্ক্রাইবার ছিল
এত অল্প সময়ে যেটা 1 মিলিয়নে আপনারা নিয়ে এসেছেন, সেটার জন্য আসলেই আমাদের ভূত.com এর পুরো পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। এভাবেই আমাদের সবাইকে সাপোর্ট করে যাবেন, যেন আমরা এই ভয়ের জগৎটাকে আপনাদের কাছে আরেকটু খুলে ধরতে পারি, যেন এই ভয়ের জগতের এক্সপিরিয়েন্স আপনারা আরেকটু খোলামেলা ভাবে নিতে পারেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। এবং রাসেল ভাইকে অভিনন্দন জানাবো 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য ইউটিউব চ্যানেল। অনেক 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 ধন্যবাদ। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছরের প্রথম অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আসলে সাবিত আলম, যেখানে ভূতের ভয়ে অংশ নিলেন, বার্থডে প্রথম এপিসোডটিও তিনি করবেন। সুতরাং বুঝতেই পারছেন যে আমাদের যে 1 মিলিয়ন, এখানে সাবিত, সিফাত, এদের বিশাল একটা ভূমিকা রয়েছে। এছাড়াও আমাদের সঙ্গে কাজ করছেন গোলাম রাব্বি, অক্লান্ত পরিশ্রম করেন তিনি সারাদিন। আমাদের সাথে আছেন তানভীর তুষার, আমাদের সাথে আছেন মুস্তফা আলম রোমান, আমাদের সাথে আছেন রাকিব, আমাদের সাথে আছেন আরাফাত, আমাদের সাথে আছেন রিফাত। আমাদের সাথে এই মানুষগুলো যদি না থাকতো, এই জার্নিটা অনেক কঠিন হয়ে পড়তো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সবার আগে আপনারা ছিলেন বলেই এতটা পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।